মাহবুবের নিতু লেখিকা ত্রিধা আনিকা পর্ব ২৮। নিতু ঠোঁট কামড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। মাহবুব নিতুর মাথায় হাত রাখতে গিয়েও হাতটা সরিয়ে নিল। খোপার রজনীগন্ধার অনেকটাই ঝরে গেছে, চুলের সেটিং পিন অনেক জায়গায় খুলে আছে, ওনার কার্নিশে এলোমেলো পাথরের ঝুলনটা মাহবুবের ইচ্ছে করলো যত্ন করে গুছিয়ে দেই, এলোমেলো আঁচলের ভাঁজগুলো ঠিক করে টেনে দেই, কোথাও নিয়ে বসিয়ে দিয়ে বলে, কেঁদে কেঁদে তুই বড্ড ক্লান্ত হয়ে পড়েছিস নিতু, একটু জিরিয়ে নে তো এবার। নিতু আবার বলতে লাগলো, ও নিজে মরে যাচ্ছে অথচ ওর বরের কথা ভুলছেই না। বাবা গিয়েছিলাম যখন পাশে কুই কুই করে বলেছে, চাচা সোহেল আমার কথা জিজ্ঞেস করলে বলবেন আমি ভালো আছি, এই একটু চেক আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছি। কি অসহায় আকতি, বারবার করে বলেছে আমার কিছু হয়ে গেলে সোহেলকে আপনাদের কাছে এনে রাখবেন চাচা, নিজের ছেলের মতো রাখবেন, আমাকে যেমন আদর করতেন তেমন করে ভালোবাসবেন। মাহবুব মনে মনে বলল, আমারও এরকম অবস্থা হয়েছিল নিতু, তুই চলে যাওয়ার পর আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম, গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়েছি আমি, কপাল ফেটে গরম রক্তের স্রোত আমার দু চোখের ওপর দিয়ে, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি, লোকজন চেঁচাচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স। তুই তো জানিস না নিতু, কয়েক মুহূর্তের জন্য আমি মৃত্যুর কোলে ছিলাম তখন। কি ভেবেছি জানিস, তোর মুখ, তোর চোখের চাহনি, বারবার তোর গান আমার কানে বাজছিল। ওই যে একবার তুই গিয়েছিলি ছোটন কাকার ছেলের জন্মদিনে, যত ভাগে ভাগ করো প্রেম, হৃদয় কিন্তু একটাই। সেই মুহূর্তে আমি আর কি ভেবেছি জানিস, সবাই ধীর গলায় চিৎকার করুক, বারবার বলেছি আস্তে ডাকো সবাই, নিতু না জানুক আমার এই রক্ত ঝরার কথা, নিতু না শুনতে পাক এত ব্যথা পেয়েছি আমি, নিতু জানলে ভয় পাবে, ও রক্ত ভয় পায় খুব। হাসপাতালে আমার যখন জ্ঞান ফিরল, আমি মুখ নেড়ে ভালো করে কথা বলতেও পারি না, তাও মেসেজ করে পরিচিত সবাইকে বারণ করেছি তোকে আমার খবর দিতে, যদি তুই কষ্ট পাস এই ভেবে। 6 দিনের মাথায় তুই যখন আমায় ফোন করলি, তোর হ্যালো শুনে আমি আবার কিছুক্ষণের জন্য মরে গেলাম যেন, তবে ওটা ছিল অ্যাক্সিডেন্ট করা, আমি মরে গিয়ে নতুন করে বেঁচে উঠবার মরা। তোর কণ্ঠস্বর, তোর কণ্ঠের আর্দ্রতায় আমার ভেতরটা নতুন করে বলল, তোকে বাঁচতে হবে মাহবুব, আবার বাঁচতে হবে, অনেক দিন বাঁচতে হবে, না বাঁচলে নিতুকে ভালোবাসবি কি করে। বিদেশে যখন গিয়েছিলাম মনে আছে, তুই আমার জ্বর দেখবার জন্য কপালে হাত রেখেছিলি, অনেক দিন পর তোর স্পর্শ, আমি আকাশ পাতাল ফাটিয়ে বলতে চেয়েছিলাম, শুয়ে থাক নিতু, হাত সরিয়ে নিস না, আজীবন এমন জ্বর গায়ে আমি বেঘর হয়ে পড়ে থাকতে রাজি, যদি তুই এমন করে আমার কপালে হাত রাখিস। তোর চলে যাওয়ার পরে শূন্যতাই সবটা ভুলেছিলাম আমি, তোকে দেখে ফিরে এসে এত মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার, সবখানে শুধু তোকেই দেখতাম, রাস্তায়, বাগানে, অফিসে, ফ্লাইংয়ের সময়, স্যারদের দাড়ি গোফে, আয়না চিরুনিতে, ব্যাডমিন্টন কর্কে, শর্টের কলারে, বালিশে, খাওয়ার পাতে, হাতের মুঠোতে, নীল কাটারের রিমোটে, ফ্যানের পাখায়, যেন জাদু করেছিলে আমার দু চোখে। এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার। তুই তো জানিস না নিতু, আমি লুকিয়ে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, কত ওষুধ খেয়েছি, কত মেডিটেশন করেছি, লাভ হয়নি কিচ্ছু। তোর নেশা, তোর ঘোর, তোর মোহমন্ত্রের একটু কাটেনি আমার, বরং দিনকে দিন বেড়েই গেছে। মানুষ মদ ধরে নেশা করে, আমি তোর ধ্যানে নেশা করেছি নিতু, তোর চোখ মুখ, তোর রাগ, তোর কথায় এইসব নেশা ছিল আমার। একবার তোর চোখ মুখের কথা ভেবে মাতাল হয়ে রাত কাটিয়ে যখন সুস্থ হয়েছি, পরের রাতেই আবার তোর রাগের নেশায় মাতলামো করেছি, এরপরের রাত আবার তোর কথাই। মাতাল হওয়া থামেনি আমার, বারবার ক্লান্ত হয়েছি, বিরক্ত হয়েছি, শেষ হয়েছি, তাও থেমে থাকেনি আমার মন, আমার শরীর, শোনেইনি আমার কথা। কি করে শুনবে বলতো, ভালোবাসবে বলে সেই কবেই তো কেনা দাস হয়ে গেছে তোর, অন্যের কোনো জিনিস আমার কথা তো শুনবে না, একেবারেই না। নিতু এবার পাশ ফিরে দাঁড়ালো মাহবুবের দিকে, চোখের পানিতে বুকের কাছে মেরুন শাড়ির আঁচলটা কুচিগুলো ভিজে কালসে হয়ে গেছে একেবারে, লম্বা নেকলেসটা উল্টো হয়ে আছে। মাহবুব হাত বাড়াতে গিয়ে গুটিয়ে নিল, এখনও তো এত অধিকার হয়নি তার, এত ভালোবেসেও কেন এত অধিকারের ধার ধারতে হয়। মনে মনে তো সে পূর্ণ নিজের অধিকার নিতুকে দিয়ে নিজেই অধিকারী হয়ে আছে অনেক আগেই, তবু কেন বিয়ে নামক লোক দেখানো আয়োজন করে অধিকার প্রতিষ্ঠা করতে হয়, কেন?
মনের অধিকারে তো কোনো আয়োজন লাগে না, অনুমতিও লাগে না, কাগজপত্রের লেখাপড়াও লাগেনি, নিয়মকানুন করতে হয়নি। তাহলে কেন ওপাশের মানুষটাকে মন দিয়ে শুয়েও নিজের করে পাওয়া যায় না কেন? এই নিঃশ্বাস বন্ধ করা দূরত্ব, এই বুক ফেটে আসা তৃষ্ণা, এই গা শিরশির করা মরণ ব্যথা, এইসব কি ভালোবাসলেই সইতে হবে? আর যদি কাগজে লেখা থাকতো নিতু ওর বউ, তাহলে এইসব অনুভূতি না থাকলেও তো ছুতে পারতো। লৌকিকতাই কি তবে কাগজ ভালোবাসাকে হারিয়ে দিচ্ছে? মনের বিশ্বাসে, ধর্মের নিয়মে সে তো নিতুকে বউ মেনেছে মন থেকে। শুধু সাক্ষী সাবত নেই বলে এই যন্ত্রণা তাকে অবলীলায় মাথা পেতে মানতে হচ্ছে, ভুগতে হচ্ছে। নিতু ভীষণ কাছাকাছি এসে দাঁড়ালো মাহবুবের। আপনি বলুন না, ওই সময়ে মা বাবা বড় চাচা সবাইকে অমন কষ্টে রেখে, দুশ্চিন্তায় দেখে রুবা আপার এই অবস্থায় আমার পক্ষে কি সম্ভব ছিল নিশ্চিন্ত মনে বিয়ে করা? বলুন, আমি কি পারতাম? মাহবুবের ইচ্ছে করলো সে নিতুর হাতে ধরে বলে, তোর জায়গায় আমি হলেও বিয়ে করতে পারতাম না। তুই একদম ঠিক করেছিস নিতু। কেন জানি কথাটা মুখে এলো না, বরং কর্কশ্বরে অন্য কথা বেরিয়ে এলো। তুই কিছু খাবি নিতু? পানি খা অন্তত। বোনের জন্য যে কেঁদে ভাসাচ্ছিস, একটু পর তো চোখের পানি ফুরিয়ে যাবে। শরীর ডিহাইড্রেট হয়ে গেলে টিয়ার সাপ্লাই তো অফ হয়ে যাবে, তখন দেখা যাবে তোকেও ভর্তি করতে হচ্ছে, হাতে স্যালাইন নিয়ে কাঁদতে হবে তখন। নিতু ঠান্ডা স্বরে বলল, আপনি কিন্তু আমার কথার জবাব দেননি। তোর বোন অসুস্থ আর এখনই তোর জবাব চাই? হ্যাঁ, আমার জবাব চাই। আপনি বলুন না, আমার পক্ষে কি সম্ভব ছিল বিয়ে করা? মা নেই পাশে, বড় চাচি পাথর হয়েছিলেন, বাবা কাঁদছেন, এটা কি সম্ভব ছিল বলুন? নিতু দু হাতে শেওরানির কলার টেনে ধরল মাহবুবের। গলায় কান্নার আর তেজের জোয়ার বইছে তার, চোখ দুটো ব্যাকুলতায় লাল রঙে একাকার, গাঢ় কাজলের সৌন্দর্য ছাপিয়ে যেন অন্য ভুবনের স্নিগ্ধতা ভর করেছে স্বতঃস্ফূর্তভাবে। নিতু একাধারে কথা বলতেই থাকলো। মাহবুবের কানে সেসব কিছুই বাজলো না আর। সে নিঃশব্দে নিতুকে দেখতে লাগলো। চোখে গাঢ় কাজল, কপালে সরে যাওয়া টিকলি, তার পাশে এলোমেলো খুলে আসা কয়েক গাছি কথা না শোনা চুল, ঠোঁটে গাঢ় লিপস্টিকের অনেকটাই উঠে যাওয়া, নাক থেকে খুলে ঝুলে থাকা নটটা, ঠোঁটের সঙ্গে যার তাল মিলিয়ে নড়াচড়া, সমস্ত মুখে ক্লান্ত হয়ে যাওয়া বিয়ের সাজ, আর সঙ্গেই দু চোখের রাগ অভিমানের অবিরাম কান্না। এত ভালো লাগা কেন সব কিছুতে? এত মোহময় কেন সব কিছু? এই পৃথিবীর আর কোথাও কি এমন কাঁদতে কাঁদতে হয়ে ক্লান্ত পড়া মিষ্টি চেহারার বউ আর কখনো কেউ দেখেছে? মাহবুবের বুকের ভেতরে গভীর এক বাজতে লাগলো। এই বউ সাজের নিতু শুধু তোকেই ভালোবাসে মাহবুব। যে ভালোবাসায় টুক করে মরে যাওয়া যায় সেই ভালোবাসা, যে ভালোবাসায় না বলে বলে ভেতর ক্ষয়ে যায় যেই ভালোবাসা। এই নিতু তোর ছাড়া আর কারো হবেই না কখনো। তুই তোর জেদ আর ভালোবাসার পৃথিবীটা। নিতু কলার ধরে টানতে টানতে এক পর্যায়ে মাহবুবের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। জোর আওয়াজে, ইচ্ছে মতো কান্না। এইবার মাহবুব জড়িয়ে ধরলো নিতুকে, ফিসফিস করে বলল, এতদিনে বুঝি আমার বুকে মাথা রাখতে ইচ্ছে হলো তোর? সেই কবে থেকেই তো বুক পেতেছিলাম আমি, তুই তো দেখতেই পাসনি। টান টান করে অপেক্ষা করতে করতে বুকটায় ব্যথা হয়ে গেছে আমার, প্রচণ্ড ব্যথা। সমস্যা হলো এই ব্যথার কোনো ওষুধ নেই, তবে চিকিৎসা আছে, আর সেটা হলো তুই আমার বুকে মাথা রাখা। যতক্ষণ রাখবি ততক্ষণ ব্যথা একদম নেই, না থাকলেই সুচালু ব্যথা। রুবার অপারেশন শেষ হলো 2 ঘন্টা পর। রুবার ছেলে হয়েছে, ডাক্তার জানালেন মা এবং ছেলে দুজনেই ভালো আছেন, তবে 7 দিন নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। তারপর রুবার আরেকটা অপারেশন করতে হবে। বাচ্চাকে কেবিনে দেওয়া হবে 7 দিন পর। এখন বাইরে থেকে দেখতে পারেন আপনারা। সোভান সাহেব খবরটা শুনবার পর প্রথম যে কথাটা বললেন, এবার দুজনের বিয়েটা পড়িয়ে দেওয়া যাক। নিতুমা, এবার তো বিয়ে করতে নিশ্চয়ই আপত্তি নেই। বোনের বিপদ কেটে গেছে, বোনের ছেলেকেও দেখে নিলে হাসপাতালে একটা কাজে ডেকে এনে কেমন হয়? আফরোজা সায় দিলেন, এক্ষুনি ডাকো। ছেলে মেয়ে দুটোকে আর কত বসিয়ে রাখবো? আমার তো মনে হচ্ছে কাজী সাহেবকে বসিয়ে রাখলেই হতো। সোভান সাহেব ব্যস্ত ভঙ্গিতে গাড়ি নিয়ে কোথায় যেন ছুটলেন। সালমা বাড়িতে ফোন করে সবাইকে খবরটা দিতে লাগলেন। আফরোজা বললেন, আমি এক্ষুনি বাড়ি চলে যাব, শুকরানার নামাজ পড়তে হবে আমাকে। মাহবুব ইশারায় ডাকলো নিতুকে। নিতু দেখেও শুনল না। মাহবুব কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই এগিয়ে গেল। ফিসফিস করে বলল, আমি একটু দূরে গিয়ে ফোন করছি তোকে, ফোন ধরিস, কথা আছে, বিয়ের আগেই বলতে হবে। মোবাইল ফোন তো সঙ্গে করে আনিনি। মাহবুব হাত টেনে নিতুকে একটু সরিয়ে নিয়ে এলো সবার সামনে থেকে। আনিসনি মানে?
এমন কথা বলবো কি করে? এখন আবার কি কথা? এখনই তো কথা। মাহবুব দাঁতে দাঁত চেপে বলল, তোর মায়ের ফোনটা নিয়ে আমাকে কল কর, আমি নিচে গিয়ে ওয়েট করছি। কথা কিন্তু শেষ হয়নি আমার। নিতু ফোন করলে প্রায় মিনিট 10 পর। হ্যালো মাহবুব ভাই, এতক্ষণ লাগে ফোন ধরতে? মোবাইল কি নতুন করে বানিয়ে ফোন করেছিস? গ্রাহাম বেলের ফর্মুলা কি পছন্দ হয়নি? কি কথা, তাড়াতাড়ি বলুন। কথা হলো, পাগড়ি ছাড়া আমি বিয়ে করতে পারবো না। পাগড়ি তো আমি হাসপাতালে সঙ্গে করে নিয়ে আসিনি, তোদের বাড়িতে রেখে এসেছি। জীবনে একবার বিয়ে করব, তাও পাগড়ি ছাড়া। আমি কি করব? তুই তোর বাবাকে গিয়ে বল তুই বাড়ি গিয়ে বিয়ে করবি। সব তোদের কথাই হবে নাকি? হাসপাতালে ফিনাইলের গন্ধের মধ্যে বিয়ে পড়িয়ে দেবে বলছে। বাসর কই হবে? অপারেশন থিয়েটারে? বিছানা কি দিয়ে সাজাবে? মেডিকেল ইকুইপমেন্ট দিয়ে? মাহবুব ভাই শুনুন। কি শুনবো আমি, কি শুনবো? আমার বিয়ের দিন তোর বোনের মরে যায় অবস্থা হয়ে ভালো বাচ্চা হলো। আমি বিয়ের বর হয়ে সারাদিন ওয়েটার সেজে খাটলাম, এতগুলো লোককে ম্যানেজ করলাম। এখন আবার বলছে হাসপাতালে বিয়ে দিয়ে দেবে। কেন রে? আমি ভালো ছেলে হয়ে তোদের কথা শুনি বলে? তোর বাবা চাচা আমায় কি পেলো বলতো? শোন নিতু, আমি তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি যদি এই হাসপাতালে বসে বিয়ে করতে হয় না, আমি তোর বোনকে ছাড়বো না, একদম ছাড়বো না। না হয় না। নিতু ফোন রেখে দিল এবং সঙ্গে সঙ্গে মেসেজ পাঠালো, বিয়ে বাড়িতেই হবে, সবাই বাড়িতেই যাচ্ছে। রুবা আপার জন্য শিলা আন্টি ওনার বর আপাতত হাসপাতালে থাকবেন। মাহবুব আবার ফোন করলো। আবার কি মাহবুব ভাই? এই সামান্য কথাটা মেসেজ করে বলতে পারলি, অথচ মুখে বলতে পারলি না? আমাকে দিয়ে এতগুলো কথা বলালি শুধু শুধু। নিতু কড়া স্বরে বলল, আর একটা কথা যদি আপনি বলেন আমি হাসপাতাল থেকে নড়ব না। আপনাকে পাগড়ি ছাড়া এবং এই হাসপাতালেই বিয়ে করতে হবে। গট ইট? এত ধমকাচ্ছিস কেন? একটু আগেই তো বোন মরে যাচ্ছিল বলে ভ্যা ভ্যা করে কাঁদলি। বোন ভালো হতেই টোন বদলে ফেললি। নিতু ফোনের লাইন কেটে দিল। মাহবুব আরেকবার ফোন করতে গিয়ে নিজেকে থামালো। ইদানিং মাঝে মধ্যে নিতুকে তার খুব ভয় লাগে, খুব। বুক কাঁপে নিতুর কথা শুনলে। দেখা যাবে সত্যিই নিতু বেহুশ হওয়ার নাটক করে হাসপাতালে শুয়ে পড়বে। হয়তো বিয়েটাই ভেঙে যেতে পারে। নিতুদের বাড়ি ফিরেও পাগড়ি পাওয়া গেল না। বুয়া জানালেন ইথিশা বাড়ি যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গেছে। মাহবুব ফোন করে ধমকালো খুব, বেয়াক্কালের মতো পাগড়িটা নিয়ে গেলি, এখন আমি মাথায় কি পরবো? মাহবুবের বুক ভাঙা কষ্ট হতেই লাগলো। এই যে পাগড়ি মাথায়, তাকে যে কি ভীষণ আয়না ভেঙে যাওয়া হ্যান্ডসাম দেখাচ্ছিল, এটা কি নিতু দেখবে না? সারা জীবন নিতুর তাকে পছন্দ হলো না, আজ পাগড়ি পরনে দেখলে হয়তো একটু চোখে লাগতো, বুঝতে পারতো কাজ ভেবে ফেলে ফেলা মাহবুব আসলে খাঁটি হীরা। তবে এই হীরাটাকে পৃথিবীর আর কেউ কিনতে পারবে না, কারণ এই হীরে যে বিনা দামে নিতুর কাছে বিক্রি হয়ে আছে অনেক আগে। আহা, বেরিয়ে গিয়ে সে চট করে একটা পাগড়ি কিনে আনবে সেই সুযোগও নেই। কখন কাজে চলে আসে, তাছাড়া কি বলেই বা বের হবে? সবাই তো আবার ঘিরে ধরে তাকাচ্ছে তাকে। মাহবুব মুকুলকে একবার ডাকলো, একটা পাগড়ি জোগাড় করতে পারবি? ফাঁকা মাথায় বসে আমি ঠিক বর্বর ফিল পাচ্ছি না, নিরামিষ নিরামিষ লাগছে। মুকুল সবকটা দাঁত বের করে হাসলো। আপনার ফিল পেতে হবে না দুলাভাই, আমরা তো ফিল করতে পারছি, এই যথেষ্ট। তবে মুখে রুমাল না থাকায় একটু কম ফিল হচ্ছে, এই আর কি। দুলাভাই বলছিস কেন? দুটো ল জুড়ে দিলেই আমি তোদের কাজিন থেকে বদলে যাব? নিতুর চক্রান্তে যে সামিল হচ্ছিস, পরে আমার সঙ্গে চলবি কি করে? আমার বিয়ে তো আজীবন থাকবে না।